যুদ্ধবিরতির ঘোষণার মাঝেই ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার অভিযোগ, শর্ত মেনে চলার আহ্বান ট্রাম্পের। হাসিনার অনুপস্থিতিতেই চলবে বিচার, মানবতা বিরোধী মামলায় অভিযোগ গঠনের শুনানি 1 জুলাই, আইনজীবী নিয়োগের নির্দেশ। কোনো অপরাধেই মব জাস্টিস কাম্য নয় মন্তব্য বিএনপি নেতাদের, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়ার তাগিদ। নারী পাল্লা প্রতীক সহ জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিয়ে ইসির প্রজ্ঞাপন, কাল সকালে কমিশনে যাচ্ছে দল। বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার জানাবো বিস্তারিত। ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি লঙ্ঘন না করতে দুই পক্ষকে আহ্বান জানান তিনি। প্রথমে ইসরায়েল এবং পরে ইরান যুদ্ধবিরতিতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। গত 13 জুন ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা এবং রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে আকস্মিক হামলা চালায় ইসরায়েল। এতে দেশটির সেনাপ্রধান সহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। এতে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এরপর থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছিল। এরপর গত 22 জুন ইরানের 3টি পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে সরাসরি দেশটির সঙ্গে যুদ্ধে জড়ায় যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য সংঘাতে জড়ানোয় যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে বেশ সমালোচনার মুখে পড়েন রিপাবলিকান এই নেতা। এমনকি ইরাক যুদ্ধের মতো যুক্তরাষ্ট্র আরেকটি ভুল করল এমন কথাও উঠে। ট্রাম্পের হুঁশিয়ারির তোয়াক্কা না করে সোমবার কাতার ও ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সেই সঙ্গে ইরান ইসরায়েলের মধ্যেও চলতে থাকে পাল্টাপাল্টি হামলা। মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পরই সুর পাল্টান মার্কিন প্রেসিডেন্ট, বলেন এখন শান্তির সময়। ইরান ও ইসরায়েলকে হামলা বন্ধ করে শান্তির পথে ফিরে আসার আহ্বান জানান ট্রাম্প। ঘাঁটিগুলোতে হামলার আগে ইরান যুক্তরাষ্ট্রকে আগাম সতর্ক করায় কোনো হতাহত হয়নি জানিয়ে দেশটিকে ধন্যবাদও জানান তিনি। এরপরই সবাইকে চমকে দিয়ে ইরান ও ইসরায়েল পূর্ণ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে ঘোষণা দেন ট্রাম্প। একে 12 দিনের যুদ্ধ আখ্যা দিয়ে দুপক্ষকে অভিনন্দন জানান তিনি। ট্রাম্প জানান 12 ঘণ্টার মধ্যে সংঘর্ষ থামাবে ইরান ও ইসরায়েল, আর 24 ঘণ্টার মধ্যে পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর হবে। এই যুদ্ধ বহু বছর ধরে চললে গোটা মধ্যপ্রাচ্য ধ্বংস হয়ে যেত বলেও জানান তিনি। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ইসরায়েলি আগ্রাসন বন্ধ হলে তারাও পাল্টা হামলা বন্ধ করবে। এছাড়া ইরানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতির কথা নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। অভিযানের লক্ষ্য পূরণ হয়েছে বলেও দাবি তার। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার অন্যান্য প্রসঙ্গ। মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতেই আগামী 1 জুলাই শুরু হবে অভিযোগ গঠনের শুনানি। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত হওয়া 24টি মামলার মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের এই মামলাকে মনে করা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। মামলার অপর 2 আসামি শেখ হাসিনার সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তাদের বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলন দমনে, ছাত্র জনতাকে হত্যায়, উস্কানি, মারণাস্ত্রের ব্যবহার সহ 5টি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। পরে পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামানকে 1 সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। হাজির না হওয়ায় তাদের পক্ষে রাষ্ট্রকে আইনজীবী নিয়োগের আদেশ দেয় ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল পত্রিকা বিজ্ঞপ্তি দিয়েছিলেন, পত্রিকা পেপার পাবলিকেশন হয়েছে, পত্রিকা বিজ্ঞপ্তি নথিতে সামিল হয়েছে। পরবর্তী দিন চার্জ হিয়ারিংয়ের জন্য অর্থাৎ 1 জুলাই ধার্য করা হয়েছে এবং
ইতিমধ্যে ট্রাইব্যুনাল, অনারেবল ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স নিয়োগ করবেন, তারপর 1 জুলাই চার্জ হিয়ারিং। শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগের বিষয়টি ব্যাখ্যা করেন চিফ প্রসিকিউটরের আইনি পরামর্শক ও ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান। আসামির পক্ষে রাষ্ট্র কর্তৃক আইনজীবী নিয়োগের পূর্ণ এখতিয়ার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। দক্ষতা এবং যোগ্যতার ভিত্তিতে কোন আইনজীবীকে নিয়োগ দেওয়া যায় তা কেবল ট্রাইব্যুনালেরই বিবেচ্য বিষয়। এখানে প্রসিকিউশনের কোনো দায়িত্ব নেই। এদিকে মঙ্গলবার শেখ হাসিনার বিরুদ্ধে গুমের মামলাটিও ট্রাইব্যুনালে ওঠে। হাজির করা হয় আরেক আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। পরে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে আরও 2 মাস সময় বাড়িয়েছে ট্রাইব্যুনাল। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলন চলাকালে আশুলিয়ায় হত্যার পর 6 জনের মরদেহ পোড়ানোর মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল আগামী 2 জুলাই। এই ঘটনায় 16 জনকে অভিযুক্ত করে 19 জুন প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। সকালে এই মামলায় গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, শাহিদুল ইসলাম সহ 7 জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এর আগে মরদেহ পোড়ানোর নৃশংস ঘটনার বিষয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছিলেন, 5 আগস্ট গুলি করে হত্যার পর আশুলিয়া থানার পাশে মরদেহগুলো পুলিশ ভ্যানে রেখে আগুন ধরিয়ে দেয় পুলিশ। আগুন দেওয়ার সময়ও একজন জীবিত ছিলেন। সেই অবস্থাতেই পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। কোনো অপরাধে মব জাস্টিস সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। এ ধরনের ঘটনা বন্ধের পাশাপাশি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারকে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি। পরিকল্পিতভাবে মব তৈরি ও বিশৃঙ্খলায় জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেয়ার দাবি বিএনপির আরেক নেতা আব্দুল আওয়াল মিন্টুর। রাজধানীতে আলাদা 2 কর্মসূচিতে এসব কথা বলেন তারা। রাজধানীর উত্তরায় রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির 31 দফার প্রচারপত্র বিতরণ করেন দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে কর্মসূচিতে অংশ নিয়ে মব সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। সেটা হলো মব জাস্টিস। দেশে পরিকল্পিত মব তৈরির বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিও তার। মব জাস্টিস কারা শুরু করছে আপনারা ভালো করে দেখেন। আমরা দাবি করি যারা এই মব জাস্টিসের সাথে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক। কারণ মব জাস্টিস করে যারা মনে করে যে আমরা সরকার পালাই দিচ্ছি, সরকার পালাই গেছে আমাদের ভয়ে, তারাই এই মব জাস্টিস সৃষ্টি করতেছে। পরে দুপুরে জিয়া উদ্যানে মব সন্ত্রাস নিয়ে কথা বলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভীও। বলেন, গত 3 নির্বাচনের দায়িত্ব পালন করা সব নির্বাচন কমিশনার ফ্যাসিবাদের অংশ। মবের মাধ্যমে নয়, আদালতে তাদের বিচার নিশ্চিত করতে হবে। যারা দাবি নির্বাচন করেছে, যারা বিরোধী দলের মনোনয়ন প্রত্যাশীকে সে মনোনয়ন জমা দিতে পারেনি, এর জন্য দায়ী এই 3 নির্বাচন কমিশন। তাদের আইনসঙ্গতভাবে বিচার হোক। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, সেই মামলা অনুযায়ী বিচার হোক। কিন্তু কারো হাতে আইন তুলে নেওয়ার কোনো অধিকার নেই। মব সন্ত্রাস বন্ধের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে সরকারকে কঠোর হওয়ার তাগিদ দেন তিনি। সামাজিক সন্ত্রাসীদের হাতে বা সামাজিক কোনো ঘটনার কারণে মানুষ যাতে নিরাপত্তাহীন না থাকে সেই বিষয়টি আপনাদের দেখতে হবে। ব্রাহ্মণবাড়িয়ার নবগঠিত জেলা কমিটির সদস্যদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান রুহুল কবির রিজভী। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দাঁড়িপাল্লা প্রতীক সহ নির্বাচন কমিশনের নিবন্ধন ফিরে পেয়েছে জামায়াতে ইসলামী। বিকালে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে ইসি। প্রতীক সহ নিবন্ধন ফিরে পেয়ে জামায়াতে ইসলামী নির্বাচন প্রক্রিয়ায় আরও এক ধাপ এগিয়েছে বলে মন্তব্য করেছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সন্ধ্যায় সংবাদ সম্মেলনে দলের পক্ষে এই প্রতিক্রিয়া জানান তিনি। প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় অনুযায়ী রাজনৈতিক দল হিসাবে জামায়াতে ইসলামী নিবন্ধন পুনর্বহাল করা হয়েছে এবং একই সাথে বাতিল হওয়া দাঁড়িপাল্লা প্রতীকও দলটিকে ফিরিয়ে দেওয়া হয়েছে। 2008 সালের রাজনৈতিক দল হিসাবে জামায়াতকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। পরের বছরের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন 25 ব্যক্তি।
শুনানি শেষে 2013 সালে দলটির নিবন্ধন বাতিল করে রায় দেয় হাইকোর্ট। এরপর দাঁড়িপাল্লা ন্যায় বিচারের প্রতীক এমন কারণ দেখিয়ে 2016 সালে সুপ্রিম কোর্টের ফুল কোর্টের সিদ্ধান্তে জামায়াতের প্রতীক বাতিল করে ইসি। এদিকে আগামীকাল সকাল 11টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে যাবে দলটি। সরকার প্রধান এবং ইলেকশন কমিশনকে জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা বলবো যে আপনারা বহু রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন যেন বৃথা না যায়। সরকার প্রধান এবং নির্বাচন কমিশনের প্রধানের উপরে এটা বহুলাংশে নির্ভরশীল। তাদেরকে নিরপেক্ষ থাকতে হবে, শক্ত থাকতে হবে, সোজা থাকতে হবে, কোনো দিকে ঝুঁকে পড়া যাবে না। এটাই জাতির আশা আকাঙ্ক্ষা। আশা করি এরই মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন নতুন ইতিহাস এবং ঐতিহ্য সৃষ্টি হবে। ইনক্লুসিভ রাজনৈতিক করার ক্ষেত্রে সকলেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আগামী সংসদ নির্বাচনে কমিশনকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে বলে জানান তিনি। বিকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে এসব বলেন উপদেষ্টা। তিনি আরও বলেন, মব পুরোপুরি বন্ধ না হলেও আগের চেয়ে কমেছে। ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে সে ব্যবস্থাও নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির 10ম বৈঠক চলে প্রায় 2 ঘন্টা। আলোচনা হয় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অভিযান, গণ অভ্যুত্থানের মামলার তদন্ত ও অবৈধ অস্ত্র উদ্ধার নিয়ে। পিন পয়েন্টটা করে দিবে ইলেকশন কমিশন। প্রাধান্য পায় আগামী নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি। সুষ্ঠু পরিবেশের আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে রাজনৈতিক দলগুলোকে সহায়তা দিতে হবে বলে মনে করেন তিনি। সব বাহিনী প্রধানরা একটা এনশিওর করতে যে ওই সময় পরিস্থিতি ভালো থাকবে। আরেকটা জিনিস, নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকাটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, যারা পার্টিসিপেট করে তাদের উপরেও কিন্তু নির্ভর করে। এই জন্য আপনারা সবসময় বলবেন, তাদেরও বলবেন, যদি নির্বাচনটা ভালো হয়, যে জিতে তার জন্য কিন্তু একটু ভালো হয়, ভালো নির্বাচনে জিতি। ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা মন্তব্য করেন, সাবেক সিইসি নুরুল হুদার লাঞ্ছনা মেনে নেওয়া যায় না। মবের বিরুদ্ধে কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন তিনি। কেউ এই ধরনের ঘটনা আশা করে নেই, এটার জন্য আমরা সবাই দুঃখিত এবং এই ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য সব ধরনের ব্যবস্থাই নেওয়া হবে। এবং এই ঘটনাটা কোনো অবস্থায় কিন্তু মেনে নেওয়া যায় না। আর এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের কিন্তু একজনের আপনারা জানেন অলরেডি আমরা আইনের আওতায় নিয়ে এসেছি, এবং অন্যান্য যদি কেউ এটার সাথে জড়িত থাকে, আমরা অন্যান্য আরও তো অনেক জড়িত আছে, ফুটেজ দিয়ে আমরা সবাই আইনের আওতায় নিয়ে আসবো। তিনি আরও বলেন, নুরুল হুদার ঘটনায় পুলিশের কেউ জড়িত থাকলেও ছাড় পাবে না। বাহিনীর মনোবল আগের চেয়ে বেড়েছে বলে দাবি উপদেষ্টার। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাঙামাটির কাউখালীতে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফের প্রসিদ্ধ গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন সেনা সদস্য তরিকুজ্জামান খান। এ সময় 3 জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোরে ক্যাপ্টেন আসিফ হাসান শোভনের নেতৃত্বে ঘাগড়া ইউনিয়নের ফুরমন বেল্টের জীবতলি মনপাড়ায় অভিযান চালানো হয়। সেনাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছোঁড়ে ইউপিডিএফের সদস্যরা। এ সময় উভয় পক্ষের মধ্যে প্রায় 3500 রাউন্ড গুলি বিনিময় হয়। এ সময় তরিকুজ্জামান খান গুলিবিদ্ধ হলে তাকে চট্টগ্রামে নেওয়া হয়। ঘটনাস্থল থেকে গুলিসহ একটি এসএমজি, 47 রাউন্ড অ্যামিউনিশন, মোবাইল ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। এনবিআরের চলমান সংকট নিরসনে আগামী 26 জুন বৈঠক ডেকেছেন অর্থ উপদেষ্টা, যেখানে ঐক্য পরিষদের 6 জন প্রতিনিধির অন্তর্ভুক্তি চেয়েছে রাজস্ব সংস্কার কমিটি। এদিকে রাজস্ব খাত সংস্কার নিয়ে আলোচনায় গঠিত কমিটি বাতিলের দাবি জানিয়েছে সংস্কার ঐক্য পরিষদ। তারা বলেন, এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করা না হলে 28 জুন কমপ্লিট শাটডাউন পালন করা হবে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে বিলুপ্ত করে অধ্যাদেশ জারির পর থেকেই এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে নানা কর্মসূচি পালন করে আসছেন কর্মীরা। সবশেষ রাজস্ব বোর্ড সংস্কারে গঠন করা কমিটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে আবারও কলম বিরতি পালন করছেন তারা। দ্বিতীয় দিনে 5 ঘন্টার কলম বিরতি ও অবস্থান কর্মসূচির শেষে সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ জানায়, এনবিআর নিয়ে জারি করা অধ্যাদেশের প্রয়োজনীয় সংশোধনে গঠিত কমিটিকে বাতিল চান তারা। পাশাপাশি এনবিআর চেয়ারম্যানকে 27 তারিখের মধ্যে অপসারণের আলটিমেটামও দেয় ঐক্য পরিষদ। 6 সদস্যের একটি কমিটি করেছে,
যেখানে সংস্কার ঐক্য পরিষদের কোনো প্রতিনিধি নাই, যারা এই আন্দোলনকে তৈরি করেছে, জন্ম দিয়ে গিয়েছে, এগিয়ে নিয়ে গেছে। 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে কর, কাস্টমস ও ভাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন চলবে। এদিকে এনবিআর চলমান সংকটের মধ্যে আগামী বৃহস্পতিবার বিকেলে বৈঠক ডেকেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রাজস্ব বোর্ড এবং কর, কাস্টমস ও ভ্যাট ক্যাডার প্রতিনিধিদের সাথে এ বৈঠক হবে, যেখানে অংশ নেয়ার জন্য এনবিআর সংস্কার ঐক্য পরিষদের 6 জন প্রতিনিধির মনোনয়ন চেয়েছে রাজস্ব সংস্কার কমিটি। এ বিষয়ে জানতে চাইলে পরিষদের সভাপতি বলেন, ঐক্য পরিষদ আনুষ্ঠানিকভাবে এ ধরনের কোনো চিঠি পায়নি, তবে বৈঠকে যোগ দেওয়ার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদেরকে কোনো আহ্বান জানায় নাই, আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান মহোদয়কে। তো এই বিষয়টা আমাদের কাছে কোনো অফিসিয়ালি কিছু আসে নাই। চেয়ারম্যান মহোদয় যেখানে অপসারণ চাই সেখানে চেয়ারম্যান মহোদয়কে বললে তো আসলে হবে না, আমাদেরকে বলতে হবে। আগামী 25 ও 26 জুন ঢাকা ও ঢাকার বাইরে সব শুল্ক কর ও ভ্যাট অফিসে 12টা থেকে 5টা পর্যন্ত অবস্থান ও কলমবিরতি কর্মসূচি পালন করবেন তারা। আওতামুক্ত থাকবে আন্তর্জাতিক যাত্রী সেবা ও রপ্তানি কার্যক্রম। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংকট কাটছে না ঢাকা মেডিকেল কলেজে। এবার ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা 82তম ব্যাচের শিক্ষার্থীদের। দুপুরে অধ্যক্ষের সাথে আলোচনার পর শিক্ষার্থীদের প্রতিনিধি দল জানায়, আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এদিকে ঝুঁকিপূর্ণ ভবন থেকে শিক্ষার্থীদের সরিয়ে নেয়ার কথা জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। তবে এতেও সন্তুষ্ট নন আন্দোলনকারীরা। ঝুঁকি নিয়ে জরাজীর্ণ হলের কক্ষেই থাকছেন আগামী দিনের চিকিৎসকরা। নিরাপদ আবাসন সহ 5 দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের জেরে বন্ধ ঢাকা মেডিকেল কলেজ। মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে এক ব্রিফিংয়ে শিক্ষার্থীরা জানান, আন্দোলনের মুখে ঝুঁকিপূর্ণ কক্ষ থেকে শিক্ষার্থীদের নিরাপদ ভবনে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে প্রশাসন। স্বাস্থ্য মন্ত্রণালয় ও কলেজ কর্তৃপক্ষ অধিকাংশ দাবি মেনে নিলেও আবাসনের সুযোগ বঞ্চিত নবাগত 82তম ব্যাচ। কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে নতুন কিছু অ্যালটমেন্ট এসেছে এবং আমরা সেই অনুযায়ী ঝুঁকিপূর্ণ জায়গাগুলো থেকে নিরাপদ অবস্থানে মুভ করা শুরু করেছি। এরপরে যেটা দেখা গেছে যে নতুন হলের বিষয়ে যে আপডেটটা তারা আমাদেরকে দিয়েছেন সেটা হলো যে আপনারা জানেন দেশব্যাপী যে মেডিকেল কলেজগুলো আছে সবগুলো মেডিকেল মিলে 19টা নতুন হল করার একটা প্রকল্প চলমান এবং সেই 19টা হলের মধ্যে 2টি হল ঢাকা মেডিকেল কলেজের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এই ব্যাচের শিক্ষার্থীদের দাবি, সিট বরাদ্দ না হওয়ায় আটকে আছে 260 জনের ওরিয়েন্টেশন প্রক্রিয়া। তাই আবাসন নিশ্চিত হওয়া পর্যন্ত সব ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা তাদের। নিরাপদ আবাসনের জন্য আমাদের প্রশাসন, আমাদের মন্ত্রণালয় এবং আমরা একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছি। আমাদের ঢাকা মেডিকেল কলেজে K78 থেকে K81 পর্যন্ত ব্যাচ পর্যন্ত আমাদের জন্য আবাসনের ব্যবস্থা করা গেলেও আমাদের জুনিয়র মোস্ট ব্যাচ K82 সম্পর্কে কোনো ধরনের পরিকল্পনা আমাদেরকে এখনও পর্যন্ত জানানো হয়নি। তারা বলেছে আমাদের জানাবে তাদের পরিকল্পনা খুব শীঘ্রই। তারা যতদিন পর্যন্ত না জানাচ্ছে বা যতদিন পর্যন্ত আমরা সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা না পাচ্ছি ততদিন পর্যন্ত আমরা আমাদের ক্লাসে ফিরছি না এবং সেটাই আমাদের আজকে সিদ্ধান্ত। শিক্ষার্থী প্রশাসন টানাপোড়েনে গত শনিবার থেকে স্থবির দেশের প্রধান মেডিকেল কলেজটির শিক্ষা ব্যবস্থা। আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজার কথা বলছে কলেজ প্রশাসন। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইরান ইসরায়েল সংঘাতের জেরে জ্বালানি তেল ও এলএনজি আমদানিতে কোনো প্রভাব পড়েনি, তাই আগামী মাসে জ্বালানি তেলের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। মঙ্গলবার রাজধানীর বিদ্যুৎ ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের উপদেষ্টা একথা বলেন। এর আগে জালালাবাদ গ্যাস ও লাফার্জ হোলসিম বাংলাদেশের সঙ্গে গ্যাস বিক্রির একটি চুক্তি সই হয়। চুক্তির আওতায় লাফার্জ তার ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনে 16 MMCFD গ্যাস পাবে। এ সময় বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, 2030 সালের মধ্যে 20% নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বাংলাদেশে 1.3 বিলিয়ন ইউরো বিনিয়োগ করবে ইইউভুক্ত কয়েকটি দেশ। অনুষ্ঠানে পেট্রো বাংলা চেয়ারম্যান, ইইউ, সুইজারল্যান্ড ও স্পেনের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। পিপিসির একটা জাহাজ আসছে অলরেডি, এটা তো ওই জন্য যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী না হয় তাহলে আমরা মনে হয় যে এটা কোনো ইয়ে হবে না। জ্বালানি তেলের ব্যাপারে আমাদের একটা
কুশন আছে, তো আমরা ওই কুশনের মধ্যে আমরা যেটা বেসিক্যালি যেটা হচ্ছে যে আমরা বিপিসির যে প্রফিট সেটা থেকে কিছুটা ইয়ে করবো আর কি, যদি ইয়ে হয়। কিন্তু আমরা সাবসিডিও বাড়াবো না এবং তেলের দামও ইনশাআল্লাহ বাড়াবো না। মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দর 3 ভাগের বেশি কমেছে। ফলে এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে তেলের দাম এখন সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। যদিও সোমবার 5 মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ছিল জ্বালানি তেলের দাম, তবে মঙ্গলবার সকালেই দাম পড়ে যায়। দিনের শুরুতেই যুক্তরাষ্ট্রের তেলের দাম প্রায় 7 ভাগ কমে ব্যারেল প্রতি $68 নেমে আসে। পরে বাজার আবারও সংশোধন হয়ে দাম কিছুটা বাড়ে। বর্তমানে দাম জানুয়ারির তুলনায় কম হলেও এপ্রিল ও মে মাসের চেয়ে অনেক বেশি। দাম বৃদ্ধির ফলে বিশ্বজুড়ে পেট্রোল, খাদ্য এবং ছুটি কাটানোর খরচ সহ সব কিছুর দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। গাজায় ইসরায়েলের হামলায় ত্রাণের জন্য অপেক্ষায় থাকা 20 জন সহ আরও 43 জন নিহত হয়েছেন। তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত বিতরণ কেন্দ্রগুলোতে ত্রাণ নিতে গিয়েছিলেন। গত 27 মে থেকে এই ত্রাণ বিতরণ কেন্দ্রে 4 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 1000। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে মোট নিহত ছাড়িয়েছে 56,000। এদিকে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকরের পর গাজাতেও যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন ইসরায়েলের বিরোধী দলের নেতা ইয়ার গোলান। স্যুট বুট পরে চেয়ার লিডিং করছেন জাপানের এক দল তরুণ। তাদের মতে স্যুট বুট কেবল ব্যবসা কিংবা চাকরির জন্য নয়, ছুটির দিনে শপিং মল সহ বিভিন্ন স্থানে চোখ ধাঁধানো পারফরমেন্সের মাধ্যমে আনন্দ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন তারা। এতে নিজেদেরও শরীর মন ভালো থাকে বলে জানান চেয়ার রিম্যান্সের সদস্যরা। টোকিওর একটি কলেজে শীতের সকালে চেয়ার লিডিংয়ের প্রস্তুতি নিচ্ছে 30 জন তরুণের একটি দল। সবাই পরে আছেন স্যুট বুট আর টাই। তারা সবাই চেয়ার রিম্যান্সের সদস্য, কেউ চাকুরিজীবী, কেউ বা ব্যবসায়ী। 2023 সালে দলটি গঠন করে ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। আমরা আমাদের পরিবেশনার জন্য স্যুট পরার সিদ্ধান্ত নিয়েছি, কারণ এটি জাপান সহ সমগ্র বিশ্বে চাকুরিজীবী ও ব্যবসায়ীদের জন্য প্রচলিত। আমরা ভিন্ন কিছু করতে চেয়েছি। চেয়ার লিডিংকেও আমরা কাজ হিসেবে নিয়েছি এবং স্যুট বুট পরে নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি। চোখ ধাঁধানো পারফরমেন্সের মাধ্যমে সমবেত জনতার মধ্যে আনন্দ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে এই দলের সদস্যরা। ছুটির দিনে শপিং মল সহ বিভিন্ন স্থানে নানা শারীরিক কসরতে মেতে ওঠে তারা। কাজের দিনে আমি আমার মস্তিষ্ক ব্যবহার করি, আর শনি রোববার ছুটির দিনে আমি ব্যবহার করি আমার শরীর। এটি আমার সামগ্রিক মানসিক স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলেছে। তাছাড়া শারীরিকভাবেও ফিট থাকছি। ব্রিটেনস গট ট্যালেন্ট প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করেছিল চেয়ার রিম্যান্স। সেখানে 3য় স্থান অর্জন করে তারা। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রকৃতির নান্দনিকতা আর বৈচিত্র্য নিয়ে রাজধানীর লালমাটিয়ার গ্যালারি দ্য ইলিউশনে চলছে 6 শিল্পীর চিত্র প্রদর্শনী। বহমান শিরোনামে সপ্তাহব্যাপী প্রদর্শনীতে স্থান পেয়েছে মোট 62টি ছবি। উঠে এসেছে প্রকৃতি আর মানুষের জীবনের ছন্দময় আখ্যান, যা বিমোহিত করছে শিল্পবোদ্ধা ও দর্শনার্থীদের। প্রতিটি ছবি যেন ভিন্ন ভিন্ন গল্প। শিল্পের তুলিতে ফুটে উঠেছে প্রকৃতির অনাবিল রূপ। রয়েছে মানুষের মুখ কিংবা লোকজ মোটিভ সহ বৈচিত্র্যময় নানা চিত্র। এক একটি ক্যানভাসের সামনে দাঁড়িয়ে মুগ্ধ দর্শনার্থীরা। ছবিগুলো আসলে এত ফ্যাসিনেটিং, they're very vibrant and colorful। পুরনো মিডিয়াকে নতুন করে পরিবেশন করার একটা ইচ্ছা আর্টিস্টদের মধ্যে দেখা যাচ্ছে। এই জিনিসটা ভালো লেগেছে সবচেয়ে বেশি। প্রদর্শনীতে বেশি প্রাধান্য পেয়েছে জল রঙের ছবি। আছে অয়েল পেইন্টিং, অ্যাক্রিলিক, মেটাল, রেখাচিত্র, পেন স্কেচ, চারকোল, মিশ্র মাধ্যমের নানা কাজ। নিজেও যেহেতু একটু আঁকি, পুরো ফ্যামিলির মধ্যে সবাই আর্টিস্ট, যার জন্য
নিজের খুব পছন্দ এক্সিবিশন দেখা। এই এক্সিবিশনে ফ্লোরাল অনেক কাজ ছিল, সো দ্যাট ওয়াজ ভেরি নাইস। প্রদর্শনীতে অংশ নেয়া শিল্পীরা জানান, শিল্পের প্রতি ভালোবাসা ও দায়বোধ থেকেই তারা এঁকেছেন এক একটি ছবি। আমি মূলত কাজ করেছি হলো নেচার নিয়ে, প্রকৃতি। আমি সিরিজ করেছি একটা, ওগুলো হচ্ছে মাধবীলতা ফুল নিয়ে। আর ওই যে এখন যেরকম সোনালু ফুল, জারুল ফুল এগুলো বের হয়েছে না, ওই জারুল ফুল, কৃষ্ণচূড়া ফুল, সোনালু ফুল এগুলোও রেখেছি আমি। এবারের এক্সিবিশনে যে কাজগুলো করেছি, কাজগুলো অয়েল কালার উইথ চারকোল মিডিয়া অন পেপার। আমি মূলত ফিগারেটিভ কাজ করি, তো একটা অ্যাবস্ট্রাক্ট ফিগার বলা চলে। লালমাটিয়ার সি ব্লকের ২/৬ গ্যালারি দ্য ইলিউশনে ৬ শিল্পীর এই প্রদর্শনী চলবে ২৯শে জুন পর্যন্ত। প্রতিদিন গ্যালারি খোলা থাকবে বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ করছি আজকের বিরতির রাত ৯টায় বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।